আমি আজকে কোনো স্লাইড বানাইনি, কারণ আপনারা বলছিলেন যে ওই স্লাইডের উপরে লিখলে আপনাদের বুঝতে অসুবিধা হয়। তো এই জন্য আজকে একটা এক্সপেরিমেন্ট করতেছি যে ক্যামেরা দিয়েই করতে। আপনারা তো এর আগে কখনো তো মনে হয় আমি ক্যামেরা দিয়ে করাইনি আপনাদের, তাই না? আচ্ছা এটাই ফার্স্ট। স্যার আপনারা একটা দেখেন। হ্যাঁ, বলেন, কিছু স্যার একটা বলবেন? কথা ছিল স্যার। বলেন। স্যার আমার নামটা কি হাজিরা খাতায় আছে কিনা এটা একটু জানার দরকার ছিল, কারণ ওই যে নামটা কি? আমার একটা সাবজেক্টে মিসিং হয়েছে, আমার ওই হাজিরা খাতায় নাকি নাই নাম। দেখি আপনার দেখুন নাম একটু। কি, রোলটা স্যার বলেন। 115 রোল। 115 এই ব্যাচেরই? 115। 183 ব্যাচের? জি স্যার। আচ্ছা, জি স্যার। ইবি 130। ওই ক্লাস করার পরে সেদিন ভাই ভাই নেবে, তখন বলতেছে যে তোমার নাম নাই ইয়েতে হাজিরা। মোহাম্মদ আব্দুর রহমান রুবেল। হ্যাঁ, আপনার নাম কি মোহাম্মদ আব্দুর রহমান রুবেল? কি ব্যাপার? জি স্যার, জি স্যার। ঠিক আছে, হ্যাঁ আছে, নাম আছে আপনার। স্যার, জি বলেন। স্যার যদি আমার আইডিটাও একটু দেখতেন এসেছে কি, আমি তো অন্য আপনারও কি না থাকার সম্ভাবনা আছে নাকি? বলেন আপনার আইডি বলেন। 16201000085। একটু দাঁড়ান। 162 010085। জি স্যার। না, আপনারটা তো নাই। জি স্যার। 162 যে বললেন ওনারটা নাই কিন্তু এখনো। আমি মানে রেজিস্ট্রেশন করছি এবং কবে করছেন আপনি? আমি রেজিস্ট্রেশন করছি স্যার হচ্ছে গত গত সপ্তাহে স্যার। ও, এই জন্যই নাই, কারণ আমি প্রিন্ট করেছি গত সপ্তাহের আগে। আমার প্রিন্টেড কপির মধ্যে না, আমাকে অফিসের কম্পিউটারে ঢুকে দেখতে হবে। জি আচ্ছা ঠিক আছে স্যার, একটু ঠিক আছে, দেখি স্যার। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার 183 এর 72 স্যার, একটু দেখতেন যদি। আচ্ছা, আমি আপনাদেরটা পরে দেখি, ঠিক আছে? ক্লাসটা করে নিই, তারপরে দেখি। আমি স্যার 117 আছে, আমি 181। জানি না, আমি চেক করবো না, ক্লাসের পরে তারপরে চেক করি, ঠিক আছে? আচ্ছা, আম, আপ- আপনারা করবেন, অ্যাসাইনমেন্টটা দেখবেন সবাই, ঠিক আছে? অ্যাসাইনমেন্টটা দেখে আপনাদের অ্যাসাইনমেন্টের কোনো কোশ্চেন যদি বুঝতে সমস্যা হয়, সমস্যা হইতেই পারে বুঝতে। যদি এরকম সমস্যা হয়, আপনারা অবশ্যই আমাদের সোমবার দিন যে ক্লাসটা থাকবে এই ক্লাসে আপনাদের কনসার্ন গুলো রেজ করবেন, ঠিক আছে? স্যার অ্যাসাইনমেন্টের কোনো সোমবার কোশ্চেন দিন কখন ক্লাস? সোমবার দিন 7:30টায়, 7:30 থেকে 9টা, 1.5 ঘন্টা। তো আপনাদের কোনো যদি কোশ্চেন দেখে মনে করেন যে অ্যাসাইনমেন্টটা বুঝতেছেন না বা কি করতে হবে বুঝতে পারতেছেন না আর কি, কিভাবে উত্তরটা লিখবেন বা অন্য কিছু, আপনারা আমার কাছে সোমবার দিন ডিসকাস করবেন, ঠিক আছে? আপনাদের যে কোনো প্রশ্ন আজকে দিবেন? কি দিছি তো অলরেডি অ্যাসাইন করে দিছি, চেক করেন ক্লাসরুমে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই অ্যাসাইনমেন্টটা করলেই আমি আশা করি যে আজকের ক্লাসের আগে আমরা যা যা করছি সবকিছু সম্পর্কে আপনাদের একটা প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এতদিন আমরা ক্লাসের মধ্যে যে জিনিসটা দেখছি যে আমরা বিভিন্ন ধরনের সিগন্যাল নিয়ে আলোচনা করছি, সিগন্যালের কিছু ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করছি এবং কিছু এলিমেন্টারি সিগন্যাল দেখছি এবং এই সিগন্যালগুলোর অপারেশন শিখছি। যেটার মধ্যে আমরা বেশি আলোচনা করছি সবচেয়ে বেশি, সেটা হলো কি ইউনিট ইম্পালস ফাংশন একটা ছিল। ইউনিট ইম্পালস ফাংশনটা নিয়ে আমরা অনেক আলোচনা করছি এবং ওটার কিছু অঙ্ক দেখছি। তো অ্যাসাইনমেন্টটা করলে আমাদের এগুলো সবকিছু, যেটা বললাম আপনাদের একটু আগে, অ্যাসাইনমেন্টটা করলে আমাদের এগুলো সবকিছু প্র্যাকটিস হয়ে যাবে। আবার আজকের থেকে আমরা নতুন চ্যাপ্টার পড়া শুরু করব। আজকের থেকে যে চ্যাপ্টারটা পড়বো সেই চ্যাপ্টারটার নাম হলো গিয়ে কন্টিনিউয়াস টাইম সিস্টেমস, সিটি সিস্টেমস আর কি। কন্টিনিউয়াস টাইম সিস্টেমস মানে এই সিস্টেমটা একটা কন্টিনিউয়াস ইনপুট নিবে এবং একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল আউটপুট হিসেবে দিবে, ঠিক আছে? তো এই সিস্টেমটার কয়েকটা প্রপার্টি আমরা আজকে দেখব। এই সিস্টেমটার কিছু ডিফারেন্ট ভাগে আমরা ভাগ করতে পারি এই সিস্টেমটাকে। তো ওই ভাগগুলা কিভাবে আমরা করব, কি কি প্রপার্টির উপর ডিপেন্ড করে ওই ভাগগুলো করব, সেই ভাগগুলো করা শিখবো এবং ওটার কিছু অঙ্ক দেখব, ঠিক আছে? তো কোনো সিস্টেম, কন্টিনিউয়াস টাইম সিস্টেমকে আমরা যখন প্রথমে ডিসক্রাইব করি, তো ডিসক্রাইব করার সময় আমরা ফার্স্ট যে প্রপার্টিটা চেক করি, এই প্রপার্টিটার নাম হলে গিয়ে লিনিয়ারিটি, ঠিক আছে? মানে এই সিস্টেমটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার। একটা সিস্টেম লিনিয়ার নাকি নন লিনিয়ার এটা বোঝার বেশ কয়েকটা মেথড আছে। সেই মেথডগুলোতে যাওয়ার আগে আমি প্রথমে আপনাদেরকে জিজ্ঞেস করব যে আপনারা কি লিনিয়ারিটি থিওরাম পড়ে আসছেন নাকি এর আগে? এর আগের কোনো কোর্সে বা অন্য কোথাও লিনিয়ারিটি থিওরাম পড়ছেন নাকি? লিনিয়ারিটি থিওরেম পড়ি না, লিনিয়ারিটি প্রিন্সিপাল জানি আর কি।
আপনারা লিনিয়ারিটি থিওরাম পড়েন নাই, সুপারপজিশন পড়ছেন? জি সুপারপজিশন পড়ছি। সুপারপজিশন পড়ার আগে লিনিয়ারিটি পড়ে আসেন নাই? লিনিয়ারিটি বলতে যেটা আপনার ওই মানে এক্স অ্যাক্সিসের সাথে ওয়াই অ্যাক্সিস সমআকারে খালি বৃদ্ধি হইতে থাকে ওইটা না? আচ্ছা হ্যাঁ, এটা মানে মোটামুটি আর কি ভাষা ভাবে বলা যায় এরকম সব যে সময় খালি বাড়তে থাকবে, হ্যাঁ এরকম। সবসময় সমান হারে বাড়তে থাকে। সমান হারে বাড়তে থাকবে। কিন্তু লিনিয়ারিটি থিওরাম নামে একটা থিওরাম আছে, ঠিক আছে? লিনিয়ারিটি থিওরাম যে জিনিসটা বলে যে কোনো একটা সিস্টেম যদি লিনিয়ার হইতে হয়, কোনো একটা, এই যে বললেন যে সমান হারে বাড়বে, এটা তো আর আমরা সবসময় আর এভাবে চেক করতে পারি না চোখে দেখে, মানে আমাদের কাছে তো সবসময় এরকম প্লট থাকে না, তাই না? আমাদের কাছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে বুঝতে হয় যে ওই জিনিসটা কি লিনিয়ার নাকি। তো এটা বোঝার মানে কোনো জিনিস লিনিয়ার নাকি এটা বোঝার যে প্রথম শর্তটা, এই প্রথম শর্তটার নাম হলো গিয়ে আপনার স্কেলিং প্রপার্টি, ঠিক আছে? স্কেলিং প্রপার্টি, স্কেলিং প্রপার্টিটা যেটা বলে, মনে করেন আমরা যদি একটা রেজিস্ট্যান্স কল্পনা করি, এরকম একটা রেজিস্ট্যান্স যদি কল্পনা করি, এটার পাশে মনে করেন একটা ভোল্টেজ সোর্স আছে, ঠিক আছে? একটা ভোল্টেজ সোর্স আছে মনে করেন, আর এটা হলো গিয়ে একটা রেজিস্ট্যান্স। তো স্বাভাবিকভাবে ভোল্টেজ সোর্স যদি একটা রেজিস্ট্যান্স সঙ্গে কানেক্ট করেন, এখান থেকে একটা কারেন্ট যাবে, তাই না? এটাই তো আমরা জানি। এখন জি স্যার। এখন আমরা ওহমের সূত্র থেকে কি জানি? ভি সমান সমান আইআর, তাই না? এটা তো জানি আমরা, মানে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে রিলেশনশিপ তো এইটা, তাই না? ভি সমান সমান আইআর। এখন মনে করেন আমার ইচ্ছা করলো যে না, আমি ভি অ্যাপ্লাই করবো না, আমি ভি অ্যাপ্লাই না করে এ ভি অ্যাপ্লাই করবো, মানে যে ভোল্টেজটা ছিল ওই ভোল্টেজটাকে এ দ্বারা গুণ করে দিব। তাহলে আমার কারেন্টটা কত হবে এখন? এআই AIR, জি। মানে যদি 1 ভোল্ট থাকে 10 দিয়ে গুণ করে দিলে 10 ভোল্ট পাবেন। তো কারেন্ট যদি 1 মিলি অ্যাম্পিয়ার আসে তখন 10 মিলি অ্যাম্পিয়ার পাবেন আর কি। মেক সেন্স, তাই না? মানে বোঝা যাইতেছে। স্যার যেটা দিয়ে ভোল্টেজকে গুণ করলাম সেটা দিয়ে এটা কারেন্টকে না গুণ করলাম না, গুণ করলাম না। আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাইতেছি, মানে এইটা যদি হয় ভি সমান সমান আইআর যদি হয়, তাহলে এভি সমান সমানও এআইআর হবে, তাই না? জি স্যার, তা ঠিক আছে, কিন্তু এ দ্বারা কি কমন প্রকাশ সেন্স। করব? না কিছু প্রকাশ করতেছি না এখানে, আপনাদেরকে জাস্ট একটা উদাহরণ বুঝবো। দিতেছি। উদাহরণ দিতেছি যে এটাকে বলা হলো কি স্কেলিং প্রপার্টি। কোন একটা সিস্টেম যদি লিনিয়ার হয় তাহলে ও এরকম স্কেলিং প্রপার্টিটা মেইনটেইন করে চলবে। বুঝতে পারছেন? তার মানে ও এই স্কেলিং প্রপার্টিটা মেইনটেইন করে চলবে। এখন এমনও তো হইতে পারে যে এভি ইজ নট ইকুয়াল টু এআইআর। হইতে পারে না? এটা তো হবে না। হইতে পারে। মনে করেন আর এর জায়গায় আপনি যদি একটা ক্যাপাসিটর বসায় দেন, জি তখন হবে, ক্যাপাসিটর তখন হবে, তাই না? রেজিস্ট্যান্সের ক্ষেত্রে হবে না। কিন্তু ভোল্টেজ আর কারেন্টের রিলেশনশিপ তো এরকম নন লিনিয়ারও হইতে পারে, পারে না? এখন মনে করেন আপনি ফিল্ডে কাজ করতেছেন, আপনাকে একটা ব্ল্যাক বক্স দিল। ব্ল্যাক বক্সের ভিতরে আপনার দেখার কোনো উপায় নেই, মানে আপনি খুলতে পারবেন না বক্সটা। বক্সের ভিতরে মনে করেন ইন্ডাক্টর আছে, রেজিস্টর আছে, ক্যাপাসিটর আছে, কমপ্লেক্স একটা সিস্টেম আছে, নেটওয়ার্ক আছে অনেকগুলো কম্পোনেন্টের। এখন আপনার বস আপনাকে বলল যে এটার আইভি ক্যারেক্টারিস্টিক্স বের করে দাও। মানে এই যে প্লটের মধ্যে আমরা করি না, এখানে একটা আই আর এখানে একটা ভি, আইভি ক্যারেক্টারিস্টিক্স করি না এরকম? জি এরকম একটা আইভি ক্যারেক্টারিস্টিক্স বের করে দাও, আপনার বস আপনাকে বললো, ঠিক আছে? এখন আপনি যদি আইভি ক্যারেক্টারিস্টিক্সটা বের করেন, আপনি তো কখনোই এরকম সোজা পাবেন না ফিল্ডে, তাই না? আপনি ব্ল্যাক বক্সটা আঁকাবাঁকা হবে, কোন একটা এরকম আঁকাবাঁকা হবে, তাই না? জি তো আপনার ক্যারেক্টারিস্টিক্সটা আমরা কিভাবে প্রকাশ করি? আমরা প্রকাশ করি হলো কি বিভিন্ন ভোল্টেজে, মনে করেন 5 ভোল্টে মাপি, একবার কারেন্ট নিই, 10 ভোল্টে একবার মাপি, কারেন্ট নিই, 20 ভোল্টে একবার মাপি, কারেন্ট নিই, নিয়ে তারপর প্লট করি। প্লট করে এরভাবে দেখাই আমরা, তাই না? বুঝতে পারছেন আমার কথাটা? তো একটা স্যার। সিস্টেম মনে করেন যদি নন লিনিয়ার যদি থাকে, এরকম যদি থাকে আঁকাবাঁকা, ও কি কখনো এই শর্তটা পূরণ করবে? মানে ভি সমান সমান আই সামথিং কিছু একটা যে কোনো একটা পয়েন্টে অন্য একটা পয়েন্টে আপনি এই দ্বারা গুণ করে দিলে এই সম্পর্কটা মেইনটেইন করবে কখনো যদি এরকম আঁকাবাঁকা হয়? হবে না তো, তাই না? কারণ এটা তো নন লিনিয়ার সিস্টেম। নন লিনিয়ার সিস্টেমকে স্কেল করা যায় না। মানে 1 ভোল্টের জন্য আপনি কোনো একটা কারেন্ট পাইলেন, আপনি বলতে পারবেন না, অনুমান করতে পারবেন না 10 ভোল্টের জন্য কত কারেন্ট পাবেন, তাই না? এটা অনুমান করা সম্ভব না, কারণ এটা তো লিনিয়ার না। লিনিয়ার না হলে আমি অনুমান করব কিভাবে? আমার কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এটা হলো 1 নম্বর প্রপার্টি, যে এটা ফুলফিল করতেই হবে। কোন একটা সিস্টেম লিনিয়ার হইতে হলে এই শর্তটা ফুলফিল করতে হবে। মানেটা কি দাঁড়াইতেছে? মানে হলো কি y যদি একটা ফাংশন হয় তাহলে এটা xt যদি এটার ইনপুট হয় আর আউটপুট যদি yt হয়, তাহলে এই yটাকে যদি আপনি a দিয়ে গুণ করে দেন, ইনপুট ইনপুটটাকে যদি a দ্বারা গুণ করে দেন, তাহলে আউটপুটটাও a দ্বারা গুণ হয়ে যাবে, যদি সিস্টেমটা লিনিয়ার হয়। বুঝতে পারছেন আমার কথাটা? কিন্তু যদি লিনিয়ার না হয় তাহলে সমান সমান হবে না। এটা গেল প্রথম শর্ত। আর 2 নম্বর শর্তটাকে আমরা কি বলি? 2 নম্বর প্রপার্টিটাকে আমরা বলি অ্যাডিটিভ প্রপার্টি। অ্যাডিটিভ প্রপার্টিটা কি? অ্যাডিটিভ প্রপার্টি যদি আপনার মনে করেন
একটা সিগন্যালের ইনপুট যদি থাকে মনে করেন x1t, ঠিক আছে, এটার থেকে আপনি আউটপুট পাইতেছেন y1t। খুব ভালো কথা, কোনো সমস্যা নেই। ওই সিস্টেমটার ইনপুট যদি হয় x2t, আপনি পাইতেছেন y2t। ঠিক আছে, বুঝতে পারছেন? এখন আমি ওই সিস্টেমটাতে আমার মন চাইলো আমি x1t প্লাস x2t এই ইনপুটটা দিব, এই ইনপুটটা দিব, ঠিক আছে? তাহলে আমার ওই লিনিয়ার সিস্টেমটার আউটপুট কি হবে যদি সিস্টেমটা লিনিয়ার হয়? y1t y1t plus y2t প্লাস y2t, বুঝতেছেন প্লাস তো? মানে যে y2 কোনো একটা বলেন তো এই সূত্রটা আপনারা কোথায় ইউজ করছেন? এই জিনিসটা আপনারা কোথায় করছেন যে ইনপুট গুলাকে আলাদা আলাদা ভাবে বের করছেন এক একটা সোর্সের জন্য, আউটপুট গুলাকে আলাদা আলাদা ভাবে বের করছেন এক একটা সোর্সের জন্য, তারপর সবগুলোকে যোগ করে দিয়েছেন। কোথায় করছেন এটা? একটা সোর্স অন রাখছেন আর বাকি সবগুলোকে অফ করে দিয়েছেন, কারেন্ট মাপছেন। তারপর আবার আরেকটা সোর্স অন করছেন, বাকি সবগুলোকে অফ রাখছেন, কারেন্ট মাপছেন। এভাবে 3-4 বার করে সবগুলো কারেন্টকে যোগ করে দিলে আপনি সুপারপজিশনে করা হয়েছে সুপারপজিশন কেন করতে পারছেন? কারণ আমরা জানি যে এই সুপারপজিশন শুধুমাত্র একটা লিনিয়ার সিস্টেমের ক্ষেত্রে করা যায় এবং আমরা জানি যে লিনিয়ার সিস্টেমের ক্ষেত্রে এটা সত্য। এই জন্যই তো করতে পারছি, নাহলে তো করতে পারতাম না সুপারপজিশন, তাই না? জি। বুঝতে পারছেন? তাহলে এই দুইটা শর্ত আমাদের পূরণ হতে হবে, একটা এটা আর একটা এটা, স্কেলিং প্রপার্টি আর অ্যাডিটিভ প্রপার্টি। এই দুইটাই যদি পূরণ হয় শর্ত, তখনই আমরা বলতে পারবো যে ওই সিস্টেমটা লিনিয়ার। আর যদি না হয় তাহলে নন লিনিয়ার। কারো কি কোনো কোশ্চেন আছে? আপনারা সবাই চুপচাপ কেন? তো আজকে টায়ার্ড অনেক না? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি আর চেষ্টা করবো যে আপনাদেরকে অঙ্কগুলো খুব সহজভাবে শিখাই দেওয়ার, যাতে আপনারা খুব সহজে মনে রাখতে পারেন এবং করতে পারেন, ঠিক আছে? তাহলে আমরা এখন হলে গিয়ে যে অঙ্কগুলো করব, সেই অঙ্কগুলোর মূল উদ্দেশ্য হলে গিয়ে আপনাকে একটা সিস্টেমের একটা বর্ণনা দেওয়া থাকবে, মানে একটা ইকুয়েশন দেওয়া থাকবে, যেটা দিয়ে আমরা একটা সিস্টেমকে ডিসক্রাইব করতেছি। আপনাকে ওই সিস্টেমটাকে অ্যানালাইসিস করে বলতে হবে যে এই সিস্টেমটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার। আমার কথাটা বুঝতে পারছেন? তাহলে আমি এখন আপনাদেরকে অঙ্কটা করা শিখাবো। আপনারা অঙ্কটা আমার সঙ্গে একটু ধৈর্য ধরে একটু বোঝার চেষ্টা করেন যে অঙ্কটা কিভাবে হচ্ছে। মনে করেন আমাদের এরকম একটা রেজিস্ট্যান্সের নেটওয়ার্ক আছে, ঠিক আছে? এখানে একটা ভোল্টেজ সোর্স, এরকম একটা রেজিস্ট্যান্সের নেটওয়ার্ক আছে। এটার নাম দিলাম আমরা, সবাই কি দেখতে পারতেছেন নাকি একটু সমস্যা হইতেছে ক্যামেরাতে? জি স্যার দেখতে না স্যার ঠিক আছে আচ্ছা, এটা ভালো নাকি আগে যে আমরা স্লাইডে পড়তাম ওইটা ভালো ছিল? স্যার এটাই ভালো, এটাই ভালো লাগতেছে আমার মনে হয় এটাই ভালো স্যার। আপনাদের এটাতে কারো যদি মনোযোগটা বাড়ে স্যার। আচ্ছা, কারো যদি তারপরও সমস্যা হয় আমাকে বললেন, ঠিক আছে? আচ্ছা, দেখেন তাহলে আমাদের সিস্টেমটা কি বললো? আমাদের সিস্টেমটা বললো যে দুইটা রেজিস্ট্যান্স আছে আপনার কাছে, একটা হলে গিয়ে R1, একটা হলে গিয়ে R2। এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, যে ভোল্টেজটা দিতেছে ওই ভোল্টেজটা কে আমরা প্রকাশ করতেছি XT দ্বারা, মানে এটা হলে কি ইনপুট, ঠিক আছে? আমাদেরকে বের করতে বলছে কি, আমাদেরকে আউটপুটটা বের করতে বলছে, মানে এখানে যে ভোল্টেজটা ড্রপ হইতেছে ওই ভোল্টেজ ড্রপটা ফার্স্টে আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা ভোল্টেজ ড্রপটা বের করি। আমরা সবাই ভোল্টেজ ডিভাইডার রুলটা জানি, তাই না? ভোল্টেজ ডিভাইডার রুল অনুযায়ী এখানে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা রেশিও হবে হলো কি R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, আর এখানে হবে হলো কি XT। এটাই তো ভোল্টেজ ডিভাইডার রুল, তাই না? জি সবাই কি বুঝতে পারছেন আমার কথাটা? জি এখন মনে করেন এইটাকে আমি ধরে নিলাম M, এটাকে আমি ধরে নিলাম M। কোনো সমস্যা নেই তো, আমি চাইলেই M ধরে নিতে পারি নাকি? ঠিক আছে, সবাই বুঝতেছেন তো? মানে এটা একটা সংখ্যা আসবে, এই সংখ্যাটাকে আমি M ধরে নিলাম। এখন আমরা পরীক্ষা করব যে এই সিস্টেমটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার, ঠিক আছে? এটা একটা সিস্টেম, অবশ্যই এটা একটা সিস্টেম। এখানে আপনি একটা ইনপুট দিতেছেন, একটা আউটপুট পাইতেছেন, তাই না? তাহলে অবশ্যই এটা একটা সিস্টেম। এখন তাহলে এই সিস্টেমটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার চলুন চেক করবো। আমাদের প্রথম স্টেপটা হলো কি আপনাকে ধরে নিতে হবে যে XT সমান সমান A X1T প্লাস B X2T। এই জিনিসটা আমাদেরকে ফার্স্টে ধরে নিতে হবে, এটা লাগে 1 নম্বর ধাপ, 1 নম্বর স্টেপ হলো কি এটা। তাইলে আমাদের এখানে যে XT টা আছে, এটা কিন্তু XT এর জায়গায় আমাদের আছে হলো কি MXT, তাই না? আমাদের কিন্তু আছে MXT, এই যে MXT। তাহলে MXT সমান সমান কি আসবে? আসবে হলো কি যে MA X1T প্লাস MB X2T। বুঝতে পারছেন না? আমাদের জি, কাছে স্যার। এটা আছে। কি বুঝেন না একটু বলেন তো? কোথায় বুঝেন নাই? এখান থেকে বুঝতে পারছেন? এখান থেকে এখানে আসছি আর কি।
আচ্ছা, তাহলে এখন কি হলো? তাহলে এই জিনিসটা সমান সমানই আপনার, মানে এটাই হলো কি আপনার ওয়াইটি সমান সমান, তাই না? তাহলে ওয়াইটি সমান সমান আমার আসতেছে হলো কি এম এ এক্স ওয়ান টি প্লাস এম বি এক্স টু টি। ঠিক আছে, খুব ভালো কথা। এখন আর দেখেন একটা জিনিস চিন্তা করে, আমি এটাকে চাইলে এম সরি এ ওয়াই ওয়ান টি প্লাস বি ওয়াই টু টি লিখতে পারি না? দেখেন তো এটা কি লিখতে পারি নাকি আমি? স্যার লেখা যায় স্যার। লেখা যায় না চাইলেই? তাইলে জি স্যার। আপনি যখন এইভাবে যখন লিখতে পারবেন, মানে আপনি যখন প্রথমে এক্স ওয়ান এক্স টু টি ধরে আবার যখন এরকম এ ওয়াই ওয়ান টি আর বি ওয়াই টু টিতে ফেরত আসতে পারবেন, তখন আমরা বলবো যে এই সিস্টেমটা লিনিয়ার। আমার কথাটা বুঝতে পারছেন? মানে এই সিস্টেমটা যে যে এইমাত্র আমরা যে সিস্টেমটা নিয়ে কাজ করলাম, এটা একটা লিনিয়ার সিস্টেম। মানে ওয়াইটি সমান সমান আপনার এ ওয়াই ওয়ান টি আর বি ওয়াই টু টিতে আপনি প্রকাশ করতে পারবেন। ফার্স্টে এটা ধরে নেবেন, এটা ধরে নেওয়ার পরে যদি আপনি এ ওয়াই ওয়ান টি আর বি ওয়াই টু টিতে আসতে পারেন এটার থেকে, তখন আপনি বুঝবেন যে এই সিস্টেমটা লিনিয়ার। এখন আপনাদের হয়তো দেখে মনে হইতেছে যে দুনিয়ার সকল সিস্টেমই তো তাহলে এটা ফলো করবে, তাই না? এমন কি কোনো সিস্টেম থাকা সম্ভব যেটা এটা ফলো করবে না? কি মনে হয় আপনাদের? মনে হয় ফলো করবে? তাহলে চলেন দেখি আমরা আসলেই ফলো করবে নাকি। ঠিক আছে, চলেন পরীক্ষা করি যে আসলেই ফলো করবে নাকি। তাহলে মনে করেন আমরা yt সমান সমান এখন লিখলাম e টু দি পাওয়ার xt। কোনো সমস্যা নেই, এরকম একটা ফাংশন তো হইতেই পারে নাকি, কোনো প্রবলেম নেই। এখন আপনারা আমাকে হেল্প করবেন অঙ্কটা করতে, ঠিক আছে? আপনারা আমাকে ধাপে ধাপে বলবেন অঙ্কটা কিভাবে করব। অঙ্কের প্রথম স্টেপটা কি ছিল আমাদের? সাথে এ বা কিছু একটা অ্যাড করে নিব। হ্যাঁ, মানে আমরা নতুন একটা ইনপুট ধরবো। এখন নতুন একটা ইনপুট ধরবো, যেটা কি ধরবো আমরা? xt সমান সমান x1t প্লাস b x2t, তাই না? এটা ধরে নেব। 2 নম্বর স্টেপটা কি? 2 নম্বর স্টেপটা হলো কি আমাদের, তাহলে yt সমান সমান এইটা এখন, তাই না? yt সমান সমান e টু দি পাওয়ার a x1t প্লাস b x2t। ঠিক আছে, কার কোনো সমস্যা আছে এই পর্যন্ত? না স্যার। তারপরে তাহলে আসবে ই এ x1t, আর আমরা এরকম যোগ থাকলে, পাওয়ারে যোগ থাকলে আমরা এটাকে গুণ আকারে দেখাইতে পারি না? এটা তো নিশ্চয়ই সবাই জানেন। জি স্যার। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, এটাকে কি আপনি a y1t প্লাস b y2t আকারে লিখতে পারবেন? চিন্তা করেন, দেখেন তো পারেন নাকি। আমি আপনাদেরকে হেল্প করি, ঠিক আছে? আমাকে বলেন যে a y1t মানে কি? a y1t মানে কি এখান থেকে দেখে বলেন তো। ভয় পান না, বলেন। a e to the power xt। a e to the power xt, এক্সিলেন্ট। a e to the power xt, তাই না? আপনি কি আর তাহলে আরেকটা আসবে হলো কি b e to the power x2t, এটা x1t, এটা x2t, তাই না? এটার থেকে কি কিছুতেই এটাতে যাওয়া সম্ভব? মানে এটার থেকে এটাতে যাওয়া সম্ভব? এখান থেকে এখানে সম্ভব না, সম্ভব স্যার। কিছুতেই সম্ভব না। তাহলে এটা কি হলো? নন লিনিয়ার। নন লিনিয়ার হলো। বুঝতে পারছেন? পারবেন না? স্যার আবার একটু যদি বলতেন ভালো হতো স্যার। স্যার আরেকবার যদি বলতেন। আচ্ছা, আপনাকে একটা সিস্টেম দেওয়া আছে, যেই সিস্টেমটার ইকুয়েশন হলো গিয়ে এইটা, এটার মধ্যে আউটপুট হলো গিয়ে yt আর xt হলো গিয়ে ইনপুট, ঠিক আছে? এবং রিলেশনশিপটা হলো গিয়ে এরকম যে yt সমান সমান e টু দি পাওয়ার xt। এখন আমাদের অঙ্কটা করার প্রথম ধাপটা হলো কি আমরা ধরে নিব xt সমান সমান ax1t প্লাস bx2t, এটা আমরা ধরে নিব, এটা অঙ্কের নিয়ম। এরপরে 2 নম্বর ধাপে আমরা কি করব? আমরা তাহলে yt কে আবার নতুন করে সাজায় লিখব। আমরা যদি yt কে নতুন করে সাজায় লিখি তাহলে আমরা পাবো e টু দি পাওয়ার ax1t প্লাস bx2t, মানে যে এখানে যেটা পাইছি আর কি, এটা আমরা এই ফাংশনটাতে বসাই দিলাম। বসাই দিয়ে আমরা এখন এটা ছোট করলাম, ছোট করে এরকম পাইলাম ex1t e bx2t। এখন এটার থেকে তো আমরা এখানে যেতে পারি না, পারি? a y1t আর b y2t তে যেতে পারি না, তার মানে এই সিস্টেমটা নন লিনিয়ার।
এটা আপনি আরো অনেক ক্ষেত্রে দেখতে পারেন, যেমন মনে করেন cos xt যদি থাকে, cos xt এর ক্ষেত্রে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন, sin xt এর ক্ষেত্রে পরীক্ষা করে দেখতে পারেন, তারপর আপনার xt হোল স্কয়ারের ক্ষেত্রে পরীক্ষা করে দেখতে পারেন। এই সবগুলোই নন লিনিয়ার। এগুলো আপনার বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আমরা মিড টার্মের যে পরীক্ষা হবে ওই মিড টার্মের অ্যাসাইনমেন্টের মধ্যে এই অঙ্কগুলো দিব। তাহলে এইভাবে এইভাবে ম্যাথমেটিক্যালি আমরা যে কোনো সিস্টেম থেকে বুঝতে পারি যে এই সিস্টেমটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার। আপনারা যদি সিগন্যালটা জানেন যে ইনপুট কি আর আউটপুট কি, এই দুটো যদি আপনি কোনো একটা সিস্টেমের জানেন, তখনই ওখান থেকে আমরা অ্যানালাইসিস করে বের করতে পারবো যে এটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার সিস্টেম। আচ্ছা, কেউ কিছু বললেন? স্যার রেস্টুরেন্ট থেকে শব্দ আসতেছে একটু। আমি কি মিউট করে দিব আপনাকে? মিউট করে দিছেন, ঠিক আছে। অন্য জায়গা থেকে আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের ওখানে ঝিঝি পোকা শব্দ হইতেছে নাকি এটা? সবাইকে মিউট করে দিলে মনে হয় বেটার হয়। তাই তো। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখবো, যে প্রপার্টিটা দেখবো একটা সিস্টেমের, এই প্রপার্টিটার মাধ্যমে আমরা চেক করব যে কোন সিস্টেম কি টাইম ভেরিং নাকি টাইম ইনভেরিয়েন্ট, কোন সিস্টেম কি টাইম ইনভেরিং নাকি টাইম ইনভেরিয়েন্ট। এই কথাটার অর্থ হলো গিয়ে আপনারা যদি কোনো একটা সিগন্যাল সিস্টেমের মধ্যে মনে করেন একটা ইনপুট দিচ্ছেন, এরকম মনে করেন একটা সিস্টেম আছে, এটা আমার সিস্টেম, এটার মধ্যে আমি একটা ইনপুট দিচ্ছি xt, আর স্বাভাবিকভাবে এটার থেকে আমি একটা আউটপুট পাবো, আউটপুটটা হবে yt। এখন মনে করেন আপনার ইচ্ছা করলো যে আপনি এখানে যে xt যে সিগন্যালটা ইনপুট দিতেছেন এটাকে আপনি টাইমের সাপেক্ষে শিফট করে দিবেন, আপনি ইচ্ছা করতেই পারে। তা আপনি মনে করেন এটাকে শিফট করে দিলেন, xt মাইনাস টি নট দিলেন। স্বাভাবিকভাবে আমরা কি এক্সপেক্ট করব? আমরা এক্সপেক্ট করব আমাদের আউটপুটটাও আসবে yt মাইনাস টি নট। এটা আমাদের নর্মাল এক্সপেকটেশন থাকবে যে এটা যদি এটা হয় তাহলে এটার থেকেও এটা হবে। তো এরকম কেস যদি হয় যে xt থেকে yt পাচ্ছেন, অতএব এটার থেকেও এটা পাবেন, এটা এই ক্রাইটেরিয়াটা যদি ফুলফিল করে, তখন আমরা ওই সিস্টেমটাকে বলবো যে এটা একটা টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। মানে আপনি যদি ইনপুটকে টাইম শিফট করেন, যতটুকু আপনি ইনপুটকে টাইম শিফট করছেন, আউটপুটেও আপনি অতটুকু শিফটেড রেজাল্ট দেখতে পারবেন। আর যদি এটা না হয়, ভিন্ন যদি শিফট হয় আউটপুটটা যদি ভিন্ন রকমের হয়, তখন ওটাকে আমরা বলি যে না, এটা একটা টাইম ভেরিং সিস্টেম। বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন থাকলে করেন, ঠিক আছে? তো এটা চেক করারও কিছু পার্টিকুলার মেথড আছে। তো ওই মেথডটা আমরা এখন শিখবো, যে কোনো একটা অঙ্ক যদি আমাদের পরীক্ষাতে দেওয়া থাকে এবং চেক করতে বলে যে এই সিস্টেমটা কি এই সিস্টেমটা কি টাইম ভেরিং নাকি টাইম ইনভেরিয়েন্ট, আপনারা এই ডিসিশনটাতে কিভাবে পৌঁছাবেন যে এই সিস্টেমটা আসলে কোনটা, সেটা আমরা দেখবো যে কিভাবে এই ডিসিশনটাতে আসতে হয়। মনে করেন আপনাকে একটা সিস্টেম দিছে যে yt সমান সমান cos xt, ঠিক আছে? মানে xt এবং yt এর মধ্যে এই রিলেশনশিপটা মেনটেন করে ওই সিস্টেমটা। এখন এই সিস্টেমটাকে আমরা কিভাবে টাইম ভেরিয়েন্ট নাকি ইনভেরিয়েন্ট দেখব, এটা দেখার প্রথম স্টেপটাতে আবার আপনাকে একটা অনুমান করে নিতে হবে। আপনাকে প্রথমে একটা ধরে নিতে হবে যে যদি এরকম থাকে তাহলে আপনাকে ধরে নিতে হবে যে x1t যদি আপনার ইনপুট হয়, সাপোজ x1t আপনার ইনপুট যদি হয়, তাহলে y1t সমান সমান cos x1t। কোনো সমস্যা নেই, হইতেই পারে, মানে আমরা জাস্ট x কে x1 দিয়ে রিপ্লেস করে দিছি, y1t সমান সমান cos x1t। এটা হলো কি আপনাদের প্রথম ধাপ, অঙ্কটার প্রথম ধাপ। এরপর 2 নম্বর ধাপ হলে কি আমাদেরকে ধরে নিতে হবে যে আরেকটা ইনপুট x2t এর জন্য আমাদের আউটপুটটা হলে গিয়ে y2t। যে x2t টা কি, যে x2t টা হলে গিয়ে x1t এর একটা টাইম শিফটেড ফর্ম। বুঝতে পারছেন? মানে এই ক্ষেত্রে x1t মাইনাস টি নট সমান সমান x2t। বুঝতে পারছেন? মানে যেই সব জায়গাতেই আপনার x2t টা থাকবে ওটাকে আমি x1t মাইনাস টি নট দ্বারা রিপ্লেস করে দেব। এটা আপনাদের একদম পুরো মুখস্থের মতো থাকা লাগবে যে যেই জায়গাটাতেই x2t থাকবে ওই x2t টাকে আপনি লিখতে পারেন x1t মাইনাস টি নট। মানে এই যে ইনপুট সিগন্যালটা ছিল ওটার একটা টাইম শিফটেড ইনপুটকে আপনি ইউজ করলেন এখন নতুন ইনপুট হিসেবে, আর ওটার আউটপুট আপনি ধরে নিচ্ছেন y2 হবে। কারো কি কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? স্যার এগুলা কি মুখস্থ রাখতে হবে নাকি এমনি কোনো নিয়মের মাধ্যমে এগুলো আসছে? এটা তো নিয়মের, ওই যে একটু আগে প্রথমে আপনাকে যখন আমি লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট আর ভেরিয়েন্ট যখন বুঝালাম তখন কি বললাম যে আমরা
কোন একটা সিস্টেমের ইনপুটকে আপনি যদি টাইম শিফট করে দেন আর আউটপুটের টাইম শিফটটাও যদি সমান পরিমাণ হয়, তখন আমরা বলি যে এটা টাইম ইনভেরিয়েন্ট। ঠিক আছে, এখন এই জিনিসটা কি হচ্ছে নাকি এটা বোঝার জন্য আমরা কি চেক করতেছি, দেখেন আমরা চেক করতেছি নতুন একটা ইনপুট দিয়ে চেক করতেছি, যেই ইনপুটটা আপনার টাইম শিফটেড, মানে আগের যে ইনপুটটা ছিল ওইটার সাপেক্ষে এটা তো টাইম শিফটেড, আগেরটা ছিল হলে কি টি আর নতুনটা হলে কি টি মাইনাস টি নট। কি মাইনাস টি নট। তাহলে আমরা কি করছি, টি নট পরিমাণ ডিলে করে দিছি না? জি। এখন আমরা কি এক্সপেক্ট করতে পারি বলেন তো, আমাদের কমন সেন্স কি বলে যে আমাদের আউটপুটটাও টি পরিমাণ টি নট পরিমাণ ডিলে হবে। ডিলে হবে। এখন এইটাই আমরা চেক করতেছি যে আসলেই কি হবে, মানে আমাদের মন তো অনেক কিছুই বলে যেটা সত্যি না, কিন্তু এখানে তো আমাদের মনে হইতেছে ডিলে হবে, কিন্তু আসলেই কি ডিলে হবে? এই জিনিসটা পরীক্ষা করার জন্য আমরা কি করছি দেখেন, আমরা নতুন একটা ইনপুট কল্পনা করছি, যে ইনপুটটা কি, যে ইনপুটটা আগের ইনপুটের একটা টাইম শিফটেড ফর্ম। ঠিক আছে, ওইটার জন্য আমরা আউটপুটটা বের করতেছি যে এইটার জন্য আউটপুটটা কত হবে। তাহলে এটার জন্য আউটপুটটা হবে আমার cos x1 t মাইনাস t নট, তাই না? মানে y2 এর জন্য cos x2 হবে, আর x2 সমান সমান তো আমরা ধরেই নিছি যে x1 t মাইনাস t নট, তাই না? এটা হলে গিয়ে আমাদের 2 নম্বর স্টেপ। আর ফাইনাল স্টেপ যেটা অঙ্কের ফাইনাল স্টেপ 3 নম্বর স্টেপ হলে গিয়ে আমরা ওই যে শুরুতে যে y1 টা ছিল না, শুরুতে y1 যেটা ছিল এটাকে এখন টাইম শিফট করব। এটাকে টাইম শিফট করে দেখবো যে ঘটনা কি এক নাকি, দুইটার ক্ষেত্রে কি একই ঘটনা ঘটতেছে নাকি। এখন আমরা এটার জন্য চেক করবো, এটার জন্য যদি চেক করি কত আসবে বলুন তো, মানে সব জায়গায় আমরা টি মাইনাস টি নট বসাবো, যত জায়গাতে টি আছে সব জায়গাতে টি মাইনাস টি নট বসাবো। তাহলে কত আসবে, cos x1 টি মাইনাস টি নট। তাহলে এখন দেখেন তো এই যে এখানে যেটা আসলো আর একটু আগে এখানে যেটা আসলো, দুইটা কি একই জিনিস নাকি? একই জিনিস স্যার। একই জিনিস। যদি একই হয় তখন আপনি বলতে পারবেন যে এটা একটা টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম, মানে আপনি ইনপুটকে ডিলে করলেন, যে আউটপুটটা পাইলেন আপনি আউটপুটকে ডিলে করলে একই জিনিসই পাইলেন। মানে আউটপুটকে ডিলে করলে একই পরিমাণ ইনপুট পাইলেন, আবার ইনপুটকে ডিলে করলে একই পরিমাণ আউটপুট পেলেন। বুঝতে পারছেন, মানে দুইটা ইন্টারকানেক্টেড আর কি। তো তখন আমরা বলতে পারি যে এটা একটা টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। তো স্বাভাবিকভাবে এটা দেখে আপনাদের মনে হতে পারে যে পৃথিবীর সবকিছুই হয়তো বা টাইম ইনভেরিয়েন্ট, তাই না? কারণ এটা হয় তো স্বাভাবিক, মানে অঙ্কটার প্রসিডিউরটা যেভাবে আঁকাইলো দেখে মনে হলো যে এটা হওয়াটাই স্বাভাবিক। তো স্বাভাবিকভাবে চলো আমরা এমন একটা করব এখন যেটা হলে কি আপনার অবশ্যই এটা আপনার টাইম ভেরিয়েন্ট হবে, টাইম ভেরিং হবে, দুটো এক আসবে না, এরকম একটা অঙ্ক করব আমরা এখন। ঠিক আছে, এই অঙ্কটা আপনারা আমাকে করতে সাহায্য করবেন যে yt সমান সমান xt cos t। ঠিক আছে, এটা আমাদের এক্সপ্রেশন দেওয়া আছে। এখন আমাদের প্রথম স্টেপটা কি ছিল, নতুন একটা ইনপুট ধরে নেওয়া xt এর জায়গায় x1t। সেটা করলে কি আসবে বলেন তো আমাকে? y1t এক্স্যাক্টলি y1t সমান সমান x1t cos t। ঠিক আছে, এখন 2 নম্বর স্টেপ কি, আমরা নতুন একটা ইনপুট ধরে নিব যেটা হলো কি x2t। x2t সমান সমান কি আসবে? x2t cos t না, y x2t আসবে কি x1 t মাইনাস t minus t 0। এটার জন্য তাহলে আমরা এখন কি পাবো, এটার জন্য আমরা পাবো হলে গিয়ে y1 y2t নতুন একটা আউটপুট, x2t এর জন্য আমরা নতুন একটা আউটপুট পাবো না। এখন নতুন আউটপুটটা কি হবে, x1 t মাইনাস t নট cos t। সবাই বুঝতে পারছেন? এই লাইনটা আসলে পরীক্ষাতে কেউ লেখে না, এই লাইনটা আমি জাস্ট আপনাদের বোঝার জন্য লিখতেছি, এই লাইনটা লেখার কোনো প্রয়োজন নেই। আপনি দ্বিতীয় ধাপে শুধু y2t সমান সমান x1 t মাইনাস t নট cos t লিখলেই হবে। এটা জাস্ট আপনাদের বোঝার জন্য যে আমরা নতুন একটা ইনপুট ধরলাম x2t, যে ইনপুটটা হলে গিয়ে আগের ইনপুটটার থেকে একটু ডিলেড। এখন ওইটার জন্য আমরা নতুন একটা আউটপুট পাবো স্বাভাবিকভাবে, ওই আউটপুটটার নাম দিচ্ছি আমরা y2t। y2t এর এক্সপ্রেশনটা আমরা লিখলাম। এখন এটার সঙ্গে আমরা আউটপুটটাকে ডিলে করে দেখবো যে দুটো ম্যাচ করে নাকি, তাই না? ওই ডিলে করার জন্য আমাদের কি করতে হবে, 1 নম্বর ইকুয়েশন আমরা যেটা পাইছিলাম ওখানে আমরা y1 t মাইনাস t নট করব, আমরা এখন ডিলে করব, তাই না? ডিলে করলে কি হবে, যত জায়গাতে t আছে সব জায়গাতে t মাইনাস t নট বসবে, যত জায়গায় t আছে সব জায়গায় t মাইনাস t নট বসবে। তাহলে এখানে কি হবে, cos t মাইনাস। এখন দেখেন তো দুটো এক হয়েছে নাকি? না স্যার। তার মানে এটা একটা টাইম ভেরিইং সিস্টেম। আপনি যদি ইনপুটটাকে একটা নির্দিষ্ট পরিমাণ যদি ডিলে করেন, আউটপুটটা সমান হারে ডিলেড হবে না, উল্টাপাল্টা হবে আর কি। কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার এই যে মার্ক যে করে দিয়েছেন স্যার, ওই নিচের লাইনটা স্যার কিভাবে আসলে আরেকটু বুঝাই দিতে, মানে y2t হ্যাঁ
বুঝতে পারছি আমি। এই যে এই লাইনটার কথা বলতেছেন না, এই লাইনটা থেকে এটা কিভাবে আসলো? আচ্ছা, জি স্যার। এখানে আমরা যেটা করছি কি, মানে আমাদের তো প্রথমে আমরা কি ধরে নিলাম? প্রথমে আমরা ধরে নিলাম যে আমাদের ইনপুট x1, ঠিক আছে? ইনপুট x1 এর জন্য আমাদের আউটপুট আসতেছে y1, এটা আমরা ফার্স্টেই ধরে নিলাম। 2 নম্বরের স্টেপে যে আমরা যে জিনিসটা ধরবো, যে আমরা নতুন একটা হচ্ছে সর্বনাশ। হ্যালো, ও আপনার এখান থেকে আমি আপনাকে মিউট করে দিয়ে দেখাচ্ছি। জি স্যার। নতুন যে এটা দেখা, নতুন যে আউটপুট ইনপুটটা আমরা ধরবো, এখন নতুন ইনপুটটা ধরবো x2t, ঠিক আছে? তাহলে নতুন ইনপুটটার জন্য আমাদের আউটপুট কি আসবে? y2t। খুবই স্বাভাবিক, আমরা জানি যে এখানে যদি সংখ্যাটা চেঞ্জ করি আমার আউটপুটের সংখ্যাটাও চেঞ্জ হয়, তাই না? তাহলে x2t এর জন্য আমার আসবে y2t। এখন x2t সমান সমান আমরা ধরে নিচ্ছি যে এটা হলো গিয়ে আগের যে ইনপুটটা ছিল ওই ইনপুটটার একটা টাইম শিফটেড ফর্ম, মানে আগের ইনপুটটাকে টাইম শিফট করে আমরা x2 পাইছি। তাহলে আগেরটাকে যদি আমরা টাইম শিফট করি আমরা লিখবো x1 t minus t naught, ঠিক আছে? এখন তাহলে y2t সমান সমান আলটিমেটলি কি আসলো? y2t সমান সমান ছিল x2t, তাহলে x2t এর জায়গায় আমরা এখন এটা লিখবো। এটা যদি লিখি তখন আমাদের আসবে লিখি x1 t minus t naught cos t। কস্টটা কোথা থেকে আসবে? এই যে cos t ছিল যে এখানে, স্যার cos t তো অরিজিনাল ইকুয়েশনে ছিল আপনার। স্যার বুঝতে পারছি। আর 3 নম্বরে আমরা কি করছি? 3 নম্বরে আমরা এখন আউটপুটটাকে ডিলে করছি। আউটপুটটাকে ডিলে করে দেখছি যে এই দুটোকে ম্যাচ করে নাকি। যদি ম্যাচ করে তাহলে টাইম ইনভেরিয়েন্ট, আর যদি ম্যাচ না করে তাহলে টাইম ভেরিং। কারো কি কোনো কোশ্চেন আছে? খুবই ভালো কথা, কোশ্চেন না থাকলে এখন আমরা যে জিনিসটা দেখব, এটা এই দুইটা প্রপার্টি মেইনলি পরীক্ষাতে আপনারা অঙ্ক করতে হবে। হ্যাঁ বলেন। স্যার 3 নম্বরে যে আউটপুটটাকে ডিলে করে আমার একটু লিভ নিতে হবে স্যার মিটিংটা থেকে। স্যার আমি প্রেজেন্টটা দিয়ে দিয়েছি চ্যাট বক্সে। আচ্ছা ঠিক আছে, আপনি লিভ নেন। হ্যাঁ, কে কোশ্চেন করতেছিলেন? 3 নম্বরে আউটপুটটাকে ডিলে করলেন, এটা আরেকটু আমায় ক্লিয়ার হতে চাচ্ছি। আচ্ছা, আমরা প্রথমে কি করলাম? প্রথমে আমরা ইনপুটের একটা শিফটেড ফর্ম ধরে নিয়ে ওটার জন্য আউটপুটটা বের করলাম, তাই না? এটা তো বুঝছেন আপনি। এখন আমরা কি করব? আমাদের ইনিশিয়ালি যে আউটপুটটা ছিল জি এই আউটপুটটাকে ডিলে করে দেখবো যে এটার জন্য ইনপুটটা কি হবে, মানে এটা ডিলে করতে হলে ইনপুটটা কি হইতে হবে। জি তাহলে আমরা এখন ডিলে করার জন্য কি করবো? স্বাভাবিকভাবে টি এর জায়গায় টি মাইনাস টি নট বসাই দিব। এখন আমরা জানি যে ফাংশনের মধ্যে আমরা কোনো এই ভিতরের ভেরিয়েবলটাকে যদি চেঞ্জ করি, জি তাহলে যদি এটাকে কিছু অন্য কিছু একটা লিখি, তাহলে যত জায়গাতে এই জিনিসটা আছে সব জায়গাতেই আমার ওই নতুন টার্মটা বসাইতে হবে এখন, তাই না? তাহলে y1 t minus t naught যদি বসে, তাহলে যত জায়গাতে আগে t ছিল সব জায়গাতে এখন কি বসবে? t minus t naught বসবে। তাহলে এখানে কি বসবে? x1 t minus t naught বসবে। খুবই ভালো কথা, কিন্তু cos এর মধ্যেও তো একটা t আছে, তাই না? জি জি এই টিটা তখন চেঞ্জ হয়ে cos t minus t naught হয়ে যাবে, যেটার ফলশ্রুতিতে কি হবে? এই দুটো আর সমান থাকবে না। জি 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 স্যার। আচ্ছা, আরো তাইলে হয়তো স্যার ইয়ে হইতো, সমান হইতো। তখন একটা cos একটা হ্যাঁ হ্যাঁ, এখানে যেমন আগের অঙ্কটাতে কি দেখলেন? আগের অঙ্কটাতে আমরা দেখলাম যে আমাদের cos এর ভিতরেই xt টা ছিল, cos এর ভিতরে xt টা ছিল, এই জন্য ঝামেলা হয়নি। xt টা আসলে বাইরে আসার কারণেই ঝামেলাটা তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা অঙ্ক মানে মিড টার্মের অ্যাসাইনমেন্টে আরো প্র্যাকটিস করার পরে আপনাদের টাইম ইনভেরিয়াং এর একটা অঙ্ক করে দেখা যান। ওই যে প্রথমটা যেটা দেখাইলাম, প্রথমটার ক্ষেত্রে দেখলেন না সমান আসে? প্রথমটা কি দেখেন না? আপনি কি জয়েন করলেন মাত্র? নেট প্রবলেম ছিল তো, মানে বের হয়ে গেছিল, সেজন্য দেখতে পাই। আচ্ছা, প্রথমে আমরা এই অঙ্কটা করছিলাম যে yt সমান সমান cos xt, ঠিক আছে? এই সিস্টেমটা নিয়ে আমরা কাজ করছিলাম। তো প্রথম স্টেপ কি ছিল? যে x1t আমরা ইনপুট ধরবো, ধরে তাহলে y1t সমান সমান x1t আসবে। 2 নম্বর স্টেপ, নতুন একটা ইনপুট ধরলাম x2t, যেটা x1t এর একটা টাইম শিফটেড ফর্ম। 3 নম্বর স্টেপ করলাম হলে কি ইনপুটটাকে আউটপুটটাকে ডিলে করলাম, ডিলে করে দেখলাম যে ওটার জন্য রেসপন্সিবল ইনপুটটা কি। তারপরে আমরা দেখলাম এই দুটো সমান, এখানে যেটা আসলো আর এখানে যেটা আসলো একই জিনিস, তার মানে এটা টাইম ইনভেরিয়েন্ট। বুঝতে পারছি স্যার। ঠিক আছে, আপনারা চিন্তা করেন না, অ্যাসাইনমেন্টের জন্য প্র্যাকটিস করতে করতে আপনাদের আরো হাত পাকা হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা দেখবো এই দুইটাই হলে কি মেইনলি অঙ্ক, বুঝতে পারছেন? মানে এই দুইটা যেটা প্রপার্টি বললাম, একটা হলো কি লিনিয়ার নন লিনিয়ার, আর একটা হলো কি টাইম ভেরিং টাইম ইনভেরিয়েন্ট। এই দুইটাতেই আপনাকে পরীক্ষার হলে অঙ্ক করা লাগবে। এখন আমি আপনাদেরকে বাকি যে দুটো প্রপার্টি দেখাবো, ওই দুটো প্রপার্টির জন্য আপনাদের অঙ্ক করা লাগবে না, অতটা অঙ্ক করা লাগবে না, কিন্তু আপনাদেরকে অনেক বেশি কমন সেন্স খাটাইতে হবে, ঠিক আছে? মানে বুঝে বুঝে উত্তর দিতে হবে।
এখন প্রথম যে প্রপার্টিটা শিখবো আমরা সেই প্রপার্টিটার নাম হলো কি একটা সিস্টেম কি উইথ মেমোরি নাকি উইদাউট মেমোরি, এটা বোঝার উপায় কি? মনে করেন মেমোরি কথাটা তো আমরা এই যুগে এখন অনেক বেশি ইউজ করি। জেনারেলি মেমোরি বলতে আমরা কি বুঝি? ফোন বা হার্ড ডিস্ক বা কম্পিউটারের মেমোরির মধ্যে র্যাম রোম যেটাই আছে যেটার মধ্যে আমরা মেমোরি রাখি, ওটা বলতে আমরা যে জিনিসটা বুঝি যে আমরা আগের কোনো একটা সময়ে কোনো একটা ইনপুট দিছি ওই সিস্টেমটার মধ্যে, এবং ওই সিস্টেমটা কোনো না কোনো ভাবে ওই ইনপুটটাকে মনে রাখছে, এবং যেই মুহূর্তে আমি কল করতেছি যে আমাকে অমুক ছবিটা দেখাও বা অমুক ফাইলটা ওপেন করো, ও জাস্ট ওই যে আমি একটা ইনপুট দিছিলাম 2-3 মাস আগে বা যখনই ইনপুটটা দিছিলাম, ও আবার রিকল করতে পারতেছে, মানে ও এমন একটা আউটপুট দেখাইতেছে যে আউটপুটটা আপনার ওই যে প্রিভিয়াসলি আপনি রেকর্ড করছিলেন ইনপুট, ওইটার উপর ডিপেন্ড করতেছে। আপনি একটু জিনিসটা ভালোভাবে যদি চিন্তা করেন দেখবেন যে সব ধরনের মেমোরি আসলে এরকমই, যে আপনি অনেক আগে একটা ইনপুট দিছিলেন, এখনকার আউটপুটটা ডিপেন্ড করতেছে অনেক আগের একটা ইনপুটের উপরে। কথাটা কি ঠিক? এভাবে বললে কি কথাটা কি ঠিক শোনায় আপনাদের কাছে? নাকি বুঝতে সমস্যা হইতেছে? স্যার আবার একটু বলুন। মনে করেন আপনি মোবাইলের স্মার্টফোনের ক্যামেরা দিয়ে একটা ছবি তুললেন, ঠিক আছে? তো ক্যামেরা দিয়ে যে ছবি তুললেন, চিন্তা করেন যে এটার মধ্যে কি কি হচ্ছে। আপনি ক্যামেরাটা ফার্স্টে কোনো কিছুর একটা দিকে তাক করছেন, যে জিনিসটার দিকে তাক করছেন ওটার মধ্যে আপনার আলো এসে বাউন্স করতেছে, সূর্যের আলো বা মনে করেন লাইটের আলো বা অন্য কোনো আলো এসে ওই অবজেক্টটার মধ্যে বাউন্স করতেছে। ধরলেন যে অবজেক্টটা একটা ফুল, ফুলের মধ্যে লাইট এসে বাউন্স করতেছে, মানে রিফ্লেক্ট করতেছে ওই জিনিসটা লাইটকে। ওই রিফ্লেক্টেড লাইটটা কি হইতেছে, আপনার ক্যামেরার যে লেন্সটা আছে ওই লেন্সের ভিতর দিয়ে ফোকাস হয়ে একটা সেন্সরের মধ্যে যে পড়তেছে, তাই না? ভিতরে একটা ইলেকট্রনিক সেন্সর থাকে, ক্যামেরার সেন্সর যেটা সিমোস সেন্সর বা সিসিডি সেন্সর যেটাই হোক, ওই সেন্সরটার মধ্যে যে ওই অপটিক্যাল সিগন্যালটা পড়তেছে, ওই আলোটা পড়তেছে, ফোটন গুলো যায় পড়তেছে। ওই সেন্সরটা কি করতেছে, ওই আলোটাকে একটা ইলেকট্রিসিটিতে রূপান্তরিত করতেছে, তাই না? ইলেকট্রনিক সিগন্যালে রূপান্তরিত করতেছে। এই সিগন্যালটা তারপর আপনার মোবাইল রিড করতেছে, বিভিন্নভাবে ইন্টারপ্রেট করতেছে, কোডিং করতেছে, কইরে আপনার মোবাইলের ভিতরে সেভ করে রাখতেছে। এটাই তো ছবি তোলার মেকানিজম, আমরা যে মোবাইল দিয়ে ছবি তুলি এটাই তো হচ্ছে, তাই না? জি তাহলে স্যার। কি হলো যে আপনার যে লাইট থেকে ইলেকট্রিক্যাল সিগন্যাল হলো, এই সিগন্যালটা কি আসলে? ইনপুট না একটা, যে ইনপুটটা আপনার মোবাইলের মেমোরির মধ্যে আপনি সেভ করে রাখলেন, ঠিক আছে? এখন মনে করেন আপনি গতকালকে ছবিটা তুলছেন, আজকে আপনার ইচ্ছা করলো আপনি ছবিটা দেখবেন। এখন আপনি ছবিটা দেখবেন কেমন, একটু চিন্তা করেন তো ছবিটা দেখবেন কেমন। আপনি ফার্স্টে মোবাইলটাকে বলবেন যে আমাকে ছবিটা দেখাও, তারপরে মোবাইলটা কি করবে, আপনার যদি মনে করেন যদি এলসিডি মনিটর হয়, মানে আপনার ডিসপ্লেটা যদি এলসিডি হয়, তাহলে ও এলসিডির যে ক্রিস্টাল গুলাকে আছে মোবাইলটা কি করবে, ওই ক্রিস্টাল গুলাকে ওই ছবির মধ্যে যে রং গুলা আছে, প্রতিটা পিক্সেলের যে রং, এই রং অনুযায়ী আপনার মোবাইলের যে ডিসপ্লেটার পিক্সেল গুলো আছে, ওই পিক্সেলের ওই ক্রিস্টাল গুলোর রং গুলাকে এরকম করবে, একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল পাঠায় ওই ক্রিস্টালের রং গুলাকে এরকম করবে। তারপর মোবাইলের ডিসপ্লের যে ব্যাকলাইট আছে, এলইডি বা অন্য কিছু, ওই ব্যাকলাইটটা দিয়ে ওই ক্রিস্টালটার মধ্যে আলো ফেলবে। আলো ফেললে তারপরেই তো আপনি ডিসপ্লের মধ্যে ছবিটা দেখতে পারবেন, তাই না? এখন স্যার। এই যে আপনি ডিসপ্লেতে ছবিটা দেখলেন, এটা কি আউটপুট? আউটপুটটা আপনি কি আকারে জি দেখতেছেন? স্যার। আলো আলো আকারে দেখতেছেন, তাই না? তাইলে একটা জিনিস চিন্তা করেন, আপনি ইনপুটটা নিছেন কবে? ইনপুটটা যখন মানে রিসেন্ট সিস্টেমে ইনপুটটার তারিখ কত ছিল এবং সময় কখন ছিল? প্রেজেন্টে না পাস্টে? ফার্স্টে ছবিটা Past তুলছেন তো এ। পাস্টে, গতকালকে, তাই না? জি স্যার। কিন্তু আউটপুটটা দেখতেছেন কখন? আজকে। প্রেজেন্টে আজকে। তাহলে এই জিনিসটাকেই বলতেছি আমরা একটা মেমোরি, যে এই জিনিসটা হলে কি আপনি ইনপুটটা দিছেন পাস্টে, কিন্তু আউটপুটে এটার ইফেক্ট পাওয়া যাইতেছে, ইনপুটের ইফেক্টটা আউটপুটে পাওয়া যাইতেছে। বুঝতে পারছেন? এই তখন জি আমরা স্যার। বললে যে এই সিস্টেমটার একটা মেমোরি আছে, কারণ মেমোরি যদি না থাকতো আমি ইনপুটের ইনফরমেশনটা সেভ করে রাখতাম কিভাবে? আমি তো আউটপুটটা দেখাইতে পারতাম না। এখন আপনাদের কাছে আমি যদি বলি তাহলে কোন ধরনের সিস্টেমের কোনো মেমোরি নেই, কোন ধরনের সিস্টেমের কোনো মেমোরি নেই। আবার মনে করেন আমরা একটা রেজিস্ট্যান্স আঁকলাম, ঠিক আছে? এখানে একটা ভোল্টেজ সোর্স আঁকলাম, এখানে একটা রেজিস্ট্যান্স আঁকলাম, এখানে একটা ভোল্টেজ ড্রপ হইতেছে, এখানে একটা কারেন্ট যেতেছে, ঠিক আছে? মনে করেন এই ভোল্টেজটা V1। এখন মনে করেন আমরা এই যে ভোল্টেজটা যে ইনপুট দিতেছি, এই ভোল্টেজটা আমরা এইভাবে ইনপুট দিতেছি, সময়ের সঙ্গে সঙ্গে ভোল্টেজটা এরকম সিঁড়ির মতো করে বাড়ে। এখানে 1 ভোল্ট, এখানে 2 ভোল্ট, এখানে 3 ভোল্ট হইতেই তো পারে, কোনো সমস্যা নেই, তাই না? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। এখন এটার করেসপন্ডিং কারেন্টটা কি হবে বলেন তো? এই ভোল্টেজের প্যাটার্নটার জন্য কারেন্টটা দেখতে কিরকম হবে? এটা সময় সোজা বাড়তে থাকে। না, এটা কি সোজা বাড়বে?
যতক্ষণ আপনার 1 ভোল্ট থাকবে ততক্ষণ কারেন্ট কত হবে? ধরলেন 1 মিলি অ্যাম্পিয়ার। ধরলাম 1 মিলি অ্যাম্পিয়ার। আর যখন কারেন্টটা বেড়ে 2 ভোল্ট হয়ে যাবে তখন কি হবে? ঠাস করে আবার 2 মিলি অ্যাম্পিয়ার হয়ে যাবে। আবার যখন এখানে যাবে তখন কি হবে? আবার ঠাস করে 3 মিলি অ্যাম্পিয়ার হয়ে যাবে। তাই না? তাহলে কি দেখেন যে মানে যেই মুহূর্তে আপনি ইনপুটটাকে চেঞ্জ করতেছেন, আউটপুটটা কিন্তু আপনার ওই শুধুমাত্র ওই ইনপুটটার উপরই ডিপেন্ড করতেছে। এর প্রিভিয়াস কোন ইনপুটের উপর কিন্তু ডিপেন্ড করতেছে না। মানে যেই মুহূর্তের ইনপুট দিচ্ছেন শুধুমাত্র সেই মুহূর্তের ইনপুটের জন্যই আউটপুট ডিপেন্ড করতেছে। মানে আপনি 1 ভোল্ট দিলে 1 অ্যাম্পিয়ার পাবেন, 5 ভোল্ট দিলে 5 অ্যাম্পিয়ার পাবেন, আধা ভোল্ট দিলে আধা অ্যাম্পিয়ার পাবেন। আগের কোনোটার মেমোরি কিন্তু সে ধরে রাখতেছে না। মানে ক্যাপাসিটর যদি হইতো, ক্যাপাসিটর হইলে কিন্তু সে একটা মেমোরি ধরে রাখতো, তাই না? কারণ আমরা জানি যে ক্যাপাসিটর চার্জ আকারে মেমোরি ধরে রাখে। কিন্তু রেজিস্টরের মধ্যে কিন্তু কোনো মেমোরি নেই। যেই মুহূর্তে ভোল্টেজ দিতেছেন শুধুমাত্র ওই মুহূর্তের ভোল্টেজটার উপরই কারেন্ট ডিপেন্ড করে। এর আগের ভোল্টেজের উপর কারেন্ট ডিপেন্ড করে না, এর পরের ভোল্টেজের উপর কারেন্ট ডিপেন্ড করে না। এই জিনিসটা কি আপনারা বুঝতে পারতেছেন নাকি একটু সমস্যা হচ্ছে? বুঝতে পারছেন তো, তাই না? আপনারা যদি ল্যাবেও পরীক্ষা করেন একটা অ্যামিটারের সাহায্যে যদি এই রেজিস্ট্যান্সের এই কারেন্টটা মাপেন, রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যেতেছে, আপনারা দেখবেন যেই মুহূর্তে আপনি ভোল্টেজ চেঞ্জ করেন শুধুমাত্র ওই মুহূর্তেই কারেন্টটা চেঞ্জ হয়, তাই না? এবং কোনো ডিলে নেই, একদম সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। সো তখন আমরা এই ধরনের জিনিসগুলোকে আমরা বলি যে এই জিনিসটার কোনো মেমোরি নেই, কারণ এটার ইনপুট এটার আউটপুট শুধুমাত্র ওই মুহূর্তের ইনপুটের উপর ডিপেন্ড করে। তো এই ধরনের সিস্টেম জেনারেলি কিরকম হয় যে ওয়াইটি সমান সমান সামথিং একটা গুণ এক্সটি। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যেমন এম এর জায়গায় আমরা আর বসাই, তাই না? তখন এটাকে আমরা বলি যে এটা একটা মেমোরিলেস সিস্টেম বা এটার কোনো মেমোরি নেই। এখন আমি যে একটু আগে আপনাকে বললাম যে ক্যাপাসিটরটা আমাকে চার্জ ধরে রাখেন, ক্যাপাসিটরের কি কারো কারেন্ট ভোল্টেজের ইকুয়েশন মনে আছে? ক্যাপাসিটরের কারেন্ট ভোল্টেজের ইকুয়েশন মনে আছে আপনাদের? জি স্যার। বলেন তো। সি সমান কিউ সব ওইটা দিয়ে তো হবে না, কারেন্ট ভোল্টেজের রিলেশনশিপ লাগবে আমার। আমি আপনাদেরকে ছোট একটা ট্রিক, হ্যাঁ বলেন। ক্যাপাসিটর সমান হচ্ছে যে তার চার্জ বাই ভোল্টেজ পাত দেয়, মানে ভোল্টেজ দেওয়ার পার্থক্য দুই পাতে। হ্যাঁ আমার সেটা তো বুঝছি, ঠিক আছে, কিন্তু আপনি কারেন্ট আর ভোল্টেজের মধ্যে সম্পর্ক জানেন ক্যাপাসিটরের ভিতরে? জানেন না? জানেন না, মনে নেই আর কি। এই যে আপনার সি থাকবে, ভি থাকবে আর আই থাকবে। মনে করেন আমাদের কাছে এরকম একটা ক্যাপাসিটর আছে, ঠিক আছে? মনে করেন এরকম একটা ক্যাপাসিটর আছে আর এই সাইডে একটা, আই ইকুয়াল টু হাফ সি বি স্কয়ার এরকম। বলেন তো কি বললেন, আবার বলেন। না ওটা না, আই ইকুয়াল টু হাফ সি বি স্কয়ার, ওটা না, ওটা তো না না না, না অন্য জিনিস। একটা ছিল সিপি ইকুয়াল টু বিআই। হ্যাঁ 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 হ্যাঁ, বলেন তো আবার কি? সিপি ইকুয়াল বিআই। সিভি সিপি ইকুয়াল বিআই, এরকম একটা সূত্র ছিল। ই সমান সমান ভিআই সিপি ইপি। না না না, এটা না, এটা না। আচ্ছা আমি নিজে ভুলে যাবো আপনাদের উত্তর শুনে। আমি আপনাদেরকে যে ট্রিকটা শিখাইতে চেয়েছিলাম ওই ট্রিকটা বলি আপনাদেরকে। আপনারা তো মানে ইন্ডাস্ট্রিতে কাজ করেন অনেকেই, তাই না? আপনারা তো ক্যাপাসিটর নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে অনেকজনেরই। তো ক্যাপাসিটর মনে করেন এটা হলে কি পজিটিভ ডিসি প্লেট? সমান 1/c। না ওইটাও না। আচ্ছা চলেন দেখি, ডেভেলপ করি, আস্তে আস্তে ডেভেলপ করি, সমস্যা নেই। সবচেয়ে সহজ উপায় হলো কি মনে রাখার, আপনার মনে করেন একটা ভোল্টেজ সোর্স আছে, এখানে একটা ক্যাপাসিটর আছে, ঠিক আছে, আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে। এই সার্কিটটার মধ্যে কতক্ষণ পর্যন্ত কারেন্ট যাবে বলেন তো? বুঝি নাই স্যার, আমার কোশ্চেনটা করবেন। এরকম একটা সার্কিট আছে আপনার কাছে, ঠিক আছে? আমরা কি জানি এই সার্কিটটা একটা কি সার্কিট? সিরিজ সার্কিট না? জি। এটা একটা সিরিজ সার্কিটের মধ্যে অবশ্যই একটা কারেন্ট পাস করবে এবং এই কারেন্টটা প্রত্যেকটা কম্পোনেন্টের মধ্যে সমান কারেন্ট পাস করবে, তাই না? তো এখন এখানে যে কারেন্টটা পাস করবে, কারেন্টটা কি আজীবন পাস করবে? মানে ডিসি সার্কিট, এরকম একটা ডিসি সার্কিটে কি সবসময় কারেন্ট পাস করবে নাকি কারেন্ট একটা সময় গিয়ে থেমে যাবে? স্যার ডিসি হইলে তো চলবে না, কারণ ক্যাপাসিটর তো ডিসি তে আপনার এক্স্যাক্টলি, থ্যাংক হয়ে ইউ। যায়। হ্যাঁ এটাই শুনতে চাইতেছিলাম যে ক্যাপাসিটর তো একটা ক্যাপাসিটর সময় ওপেন সার্কিট হয়ে যাবে, ওপেন তাই হয়ে না? যাবে, ওপেন সার্কিট এখন হয়ে ওপেন সার্কিট হওয়ার কন্ডিশনটা কি? ওপেন সার্কিট তো আর কি কারেন্ট প্রবাহ থাকবে না। হ্যাঁ হ্যাঁ সেটা তো বুঝছি, কিন্তু মানে এই ক্ষেত্রে ওপেন সার্কিট হওয়ার কন্ডিশনটা কি?
এই সার্কিটটাতে মানে ওপেন সার্কিট হওয়ার কন্ডিশনটা কি, মানে একটা নির্দিষ্ট সময় পরে যেহেতু ওপেন সার্কিটটা হবে, কখন হবে এটা, মানে কিভাবে হবে? দেখেন এখানে তো পজিটিভ চার্জ, তাই না, মানে পজিটিভ প্লেট, এটা ব্যাটারির পজিটিভ প্লেট এটা, আর ক্যাপাসিটরের পজিটিভ প্লেট এটা, তাই না? তাহলে ইনিশিয়ালি ক্যাপাসিটরটা যখন চার্জ ছাড়া থাকবে, এমটি থাকবে, খালি থাকবে, তখন কি হবে? এই পজিটিভ যেই চার্জগুলো আছে, এখানে যে পজিটিভ চার্জ এই প্লেটটা আছে, এই প্লেটটার মধ্যে যে ইলেকট্রন আছে মেটাল প্লেটের মধ্যে, ওই ইলেকট্রনগুলো এইদিকে চলে যাবে না পজিটিভের কাছে আকর্ষিত হয়ে? তাহলে আকর্ষিত হয়ে ইলেকট্রনগুলো যদি এই সাইডে চলে যায়, এই প্লেটটা আস্তে আস্তে পজিটিভ হয়ে যাবে না? হ্যাঁ, সমুদ্রগুলো চার্জ তো পরস্পরকে বিকর্ষণ করে, সেটা জানি। সেটাই তো। তাহলে ইলেকট্রনকে আকর্ষণ করবে না? এটা যদি ব্যাটারির পজিটিভ হয়, ওই ইলেকট্রনকে তো আকর্ষণ করবে। ইলেকট্রন তো নেগেটিভ, তাই না? জি স্যার। জি জি স্যার। আর এখানে কি করবে? এটা তো নেগেটিভ, এটা নেগেটিভটা কি করবে? এখানে যে ইলেকট্রনগুলোকে আছে, এই ইলেকট্রনগুলোকে ও বিকর্ষণ করবে না? জি বিকর্ষণ করলে কি হবে? ইলেকট্রনগুলো এখানে যে জমা হবে না? জি স্যার। তাহলে কি হবে? এই প্লেটটা আস্তে আস্তে নেগেটিভ হয়ে যাবে না, এটা আস্তে আস্তে পজিটিভ হবে, এটা আস্তে আস্তে নেগেটিভ হবে, তাই না? এটাই তো জানি, ক্যাপাসিটর তো এভাবেই কাজ করে, তাই না? তখন কি হবে? তাহলে এখানে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হবে না? এই পজিটিভ প্লেট আর নেগেটিভ প্লেটের মধ্যে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হবে না? এই ভোল্টেজটাকে আমরা কি বলি? ক্যাপাসিটরের ভোল্টেজ, তাই না? যেই মুহূর্তে ভিসি সমান সমান ভি হয়ে যাবে, যেই মুহূর্তে ভিসি সমান সমান ভি হয়ে যাবে, তখন কি এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে কোনো ভোল্টেজ ডিফারেন্স থাকবে? যদি ভোল্টেজ ডিফারেন্স না থাকে, তাহলে কি আর কারেন্ট প্রবাহিত হবে কোনো? হ্যাঁ স্যার। হবে না। আবার যেই মুহূর্তে এটার ভোল্টেজ এটার থেকে ড্রপ করবে, ভিসির ভোল্টেজ যখনই আপনার ভি এর থেকে কমে যাবে, সেই মুহূর্তেই তো আবার কারেন্ট প্রবাহিত হওয়া শুরু করবে, তাই না? বুঝতে পারছেন ক্যাপাসিটর? তাহলে আমাদের সার্কিটে ক্যাপাসিটরের দরকারটা কি? সার্কিটে ক্যাপাসিটরের প্রয়োজন হলে গিয়ে আমরা যদি চাই যে কোনো সার্কিটে ভোল্টেজের পরিবর্তন হবে না, মানে ভোল্টেজের পরিবর্তন হইলেই ওই জিনিসটাকে বাধা দিবে, তখনই আমরা ওই সার্কিটের মধ্যে একটা ক্যাপাসিটর ইউজ করি। ক্যাপাসিটর সার্কিটের মধ্যে ভোল্টেজের পরিবর্তনকে বাধা দেয়। এটা হলো কি ক্যাপাসিটরের ধর্ম। জি স্যার। বুঝতে পারছেন? সো আপনারা যখন দেখবেন যে কোনো একটা সার্কিটের মধ্যে ক্যাপাসিটর আছে, তখন আপনারা জেনেই নিবেন যে ওই সার্কিটে ইঞ্জিনিয়ারটা চাইছিল যে এই সার্কিটের সামান্য কিছু একটা সময়ের জন্য, ইঞ্জিনিয়ার ক্যালকুলেট করে বের করছে, সামান্য কিছু একটা সময়ের জন্য ওইখানে ভোল্টেজের যদি কোনো ডিসরাপশন হয়, সাডেন ফ্লাকচুয়েশন হয়, ওই ক্যাপাসিটরটা ওই ফ্লাকচুয়েশনটাকে বাধা দিবে। যেমন মনে করেন আপনারা যে ইউজ করেন, এই রেকটিফায়ার সার্কিট যে ইউজ করেন, যেমন মনে করেন মোবাইলের চার্জারের মধ্যে, মোবাইলের চার্জারটা আপনি এসি সকেটে লাগাইতেছেন, এসি সকেট থেকে আপনার তো এরকম সাইন ওয়েভ আসতেছে, তাই না? আমরা কি করি? এই সাইন ওয়েভটাকে ফার্স্টে এরকম হাফ ওয়েভ রেকটিফায়ার করি, সরি ফুল ওয়েভ রেকটিফায়ার করি, করার পরে তারপর কিন্তু একটা ক্যাপাসিটর দিয়ে পাস করাই। ক্যাপাসিটর দিয়ে পাস করালে কি হয়? যে অনেকটা ডিসির মতো হয়ে যায়, অনেকটা ডিসির মতো হয়ে যায় না? কারণ কি করে? যে যেই মুহূর্তে ও ভোল্টেজটা পড়তে যায়, ক্যাপাসিটর কি করে? যে না, আমি ভোল্টেজকে ও ধরে রাখে ভোল্টেজটাকে, তারপর আবার পরের সাইকেল আসে আবার ধরে রাখে, আবার পরের সাইকেল আসে আবার ধরে রাখে। এভাবেই তো এসি থেকে ডিসি তে কনভার্ট করে। মানে ও ভোল্টেজের পরিবর্তন পছন্দ করে না, সোজা কথা, ক্যাপাসিটর ভোল্টেজের পরিবর্তন পছন্দ করে না। এখন চিন্তা করে দেখেন, এই প্রপার্টিটা যদি আপনার জানা থাকে, আপনি খুব সহজেই কিন্তু ক্যাপাসিটরের কারেন্ট এবং ভোল্টেজের রিলেশনশিপ লিখতে পারবেন। তাহলে আমরা কি জানলাম? যে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কখন কারেন্ট পাস করবে? শুধুমাত্র যখন ভোল্টেজের পরিবর্তন হবে, তাই না? তাহলে দেখেন, যদি আমরা ক্যাপাসিটরের কারেন্টের ইকুয়েশনটা যদি এইভাবে লিখি, দেখেন তো এই ইকুয়েশনটা কোনো সেন্স মেক করে নাকি? মনে করেন আমরা ধরে নিলাম আমাদের ভোল্টেজ চেঞ্জ হচ্ছে না, আমরা ধরে নিলাম আমাদের ভোল্টেজ চেঞ্জ হইতেছে না, তার মানে এই ভোল্টেজটা কি? একটা কনস্ট্যান্ট, তাই না? মানে ভোল্টেজ সবসময় 5 ভোল্ট, মানে 5 ভোল্ট, কখনো চেঞ্জ হইতেছে না। তাহলে সেটার ক্ষেত্রে কারেন্ট কত হবে বলেন তো? দেখি কে পারেন, ক্যালকুলাসে কে ভালো? কেউ কি কিছু বলতেছেন? সর্বনাশ। রুবেলকে তো মিউটও করা যাইতেছে না। সময়ের সাপেক্ষে রুবেল, আপনাকে মিউট করেন, আপনার কথা শোনা যায় না। হ্যাঁ, কি হবে বললেন আমাকে একটু বলেন তো আবার। ভোল্টেজে করতে হবে। আমি আপনার কথা কিছু শুনতেছি না, আবার একটু বলেন, রুবেলের জন্য শুনতে পারতেছি না আপনার কথা। স্যার বলছে যে ভোল্টেজ টি এর সাপেক্ষে, সময়ের সাপেক্ষে আর কি ভোল্টেজকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এক্স্যাক্টলি ঠিক বলছেন আপনি। তাহলে ভোল্টেজ যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে ডিফারেন্সিয়েশন করার ফলাফল কি আসবে?
কনস্ট্যান্ট থাকলে তো জিরো আসবে, 0 আসবে, তাই না? তাহলে এটা কি পুরো টার্মটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না? জিরো হয়ে যাবে, তাহলে আপনার কারেন্ট সমান সমান কত আসবে? জিরো। তাহলে এখান থেকে কি প্রমাণিত হইলো না যে ক্যাপাসিটরের মধ্যে যদি ভোল্টেজ পরিবর্তন না হয় তাহলে কোনো কারেন্ট পাস করে না? ঠিক আছে, তাহলে আপনার যদি এই প্রপার্টিটা যদি মনে থাকে যে ক্যাপাসিটর ভোল্টেজের পরিবর্তনকে বাধা দেয়, আপনারা যদি কখনো ফিল্ডে ভুলে যান ক্যাপাসিটরের ইকুয়েশনটা কি কারেন্ট ভোল্টেজের, এইভাবে মনে করতে পারবেন। একদম সিমিলারলি ইন্ডাক্টরেরটাও মনে করতে পারবেন। স্যার যদি ফ্রিকোয়েন্সি তো এখানে নাই, যদি ফ্রিকোয়েন্সিটাকে জিরো বসাই দিই তাহলে তো এক্স এর মানটা টোটালি জিরো আসতেছে। ওটা তো অন্য কেস, ওটা তো অন্য কেস। আমি তো এখানে আপনার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন নিয়ে আলোচনা করতেছি। গত ক্লাসে বলছিলাম যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন মানে কি, মনে আছে? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আপনাদের কি বলছিলাম না বলিনি? যাই হোক, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন মানে কি বলতে পারবেন আপনি? মানে একটা প্রপার্টিস কি কি ধর্ম বা আচরণ, মানে অন্য কোনো সাবজেক্টের ক্ষেত্রে এটা হইতে পারে, অন্য কোনো প্রপার্টিজ বা আচরণ। আপনি যেটা বললেন এটা অন্য কোনো সাবজেক্টের ক্ষেত্রে আপনি যদি বলেন তাহলে হয়তো ঠিক আছে, মেনে নেওয়া যাবে। কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের মানে একটাই। বলুন তো সেটা কি? সবসময় মনে রাখবেন যে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে রিলেশনশিপ যে ইকুয়েশন দ্বারা প্রকাশ করে ওই ইকুয়েশনটাকে আমরা বলি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। বুঝতে পারছেন? তাহলে আমাদের রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হলো কি V সমান সমান IR, ক্যাপাসিটরের ক্ষেত্রে এইটা। এই জন্য আমরা যে এই প্লটটা থাকে না, আমরা আইভি প্লট যেটা আঁকি না, এই আইভি প্লটটাকে আমরা কি বলি? ক্যারেক্টারিস্টিক প্লট। ডায়োডের ক্ষেত্রে আপনারা কখনো শুনেন না যে ডায়োডের ক্যারেক্টারিস্টিক প্লট আঁকো? করছে। বুঝছেন এখন এটাকে কেন ক্যারেক্টারিস্টিক বলছে? কারণ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ক্যারেক্টারিস্টিক মানেই বোঝায় আই এবং ভি এর মধ্যে রিলেশনশিপ। বুঝতে পারছেন? সো এই জিনিসটাকে আমরা বলি যে এটা একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এটা ক্যাপাসিটরের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তো যে কোনো মুহূর্তে আপনাকে যদি কোনো বস আপনাকে কেউ যদি মনে করতে বলে ক্যাপাসিটরের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি, আপনার কাছে তার মানে এটা জানতে চাওয়া হইতেছে, অন্য কোনো কিছু না, শুধুমাত্র এটা জানতে চাওয়া হইতেছে। এবং আপনার বস যদি জিজ্ঞেস করে ক্যারেক্টারিস্টিক কার্ভ কি, তখন ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট এবং ভোল্টেজের যে সম্পর্ক ওইটা অনুযায়ী কার্ভটা আঁকতে হবে আপনাকে। এখন যেটাই হোক, এত কিছু পর্যন্ত যেই জন্য আলোচনা করলাম এই জন্য এখন আমরা চেক করব যে ক্যাপাসিটর যেটা এই একটা সিস্টেমের মধ্যে মনে করেন ক্যাপাসিটর আছে, এই সিস্টেমটা কি উইথ মেমোরি নাকি উইদাউট মেমোরি, এই জিনিসটা হলে কি আমরা চেক করার জন্য আমি এতক্ষণ আপনাদের সঙ্গে ভেজাল পারলাম। ঠিক আছে, তাহলে আমি আবার সুন্দর করে লিখি ক্যাপাসিটর ইকুয়েশনটা, একটু আগে যেটা লিখলাম। ক্যাপাসিটর ইকুয়েশনটা কি প্রকাশ করবে? সরি, ক্যাপাসিটর ইকুয়েশনটা প্রকাশ করবে যে যখনই ভোল্টেজের পরিবর্তন হবে, কিছু বললেন? যেটা বললাম এটা তো উইদাউট মেমোরি, তাই না স্যার? কোন জিনিসটা উল্টো করা হয়েছে? ফিগারটা যেটা উইদাউট মেমোরি হবে ওই সিস্টেম। এখানে এই ফিগারে না না স্যার, এটা ডিসেপ্টর যে ক্যাপাসিটর লাগায় আছে যেটা রেজিস্ট্যান্সটা এখানে লাগাবেন বলতেছেন? না না, বলতেছি এটা তো উইদাউট মেমোরি হবে। আমি আপনার কথাটা খুব ভেঙে ভেঙে আসতেছে, আমি বুঝতে পারতেছি না আপনার কথা। স্যার ও বলতেছে এটা উইদাউট মেমোরি হবে। এটা উইদাউট মেমোরি হবে। চলেন এটা চেক করি আমরা, উইদাউট মেমোরি নাকি এটা চেক করি। উইদাউট মেমোরি বা উইথ মেমোরি চেক করার সবচেয়ে ভালো উপায় হলো কি যে আমাদের ইনপুটটাকে যেটা আমরা ইনপুটটাকে চেক করে দেখবো যে ইনপুটটার আগে কোনো ইন্টিগ্রেশন বা কোনো সামেশন আছে নাকি। ঠিক আছে, তাহলে আমার এখানে ইনপুট কি? ইনপুট হলো গিয়ে ভোল্টেজ আর আউটপুট হলো গিয়ে কারেন্ট। তাহলে চলেন আমরা ভোল্টেজটাকে আলাদা করি। ভোল্টেজটাকে যদি আমরা আলাদা করি তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এখানে একটি ইন্টিগ্রেশন করতে হবে, তাই না? আমরা উভয় পক্ষকে যদি ইন্টিগ্রেট করে দিই তাহলে তো ভোল্টেজটা ডিফারেন্সিয়েশন মুক্ত হয়ে যাবে, তাই না? বুঝতে পারছেন? মানে আমরা যদি এটা করি, দুই পাশে যদি ইন্টিগ্রেশন করে দিই তাহলে তো ডিফারেন্সিয়েশন সাইনটা উঠে যাবে। তাহলে কি আসবে দেখেন, 1/c ইন্টিগ্রেশন অফ i dt। বুঝতে পারছেন? কোনো সমস্যা আছে কারো এই পর্যন্ত? না স্যার। এখন দেখেন কোনো কিছুর ইন্টিগ্রেশন মানে কি বোঝায়? মানে জেনারেলি আমরা কোনো একটা রেঞ্জের মধ্যে যদি কাউকে ইন্টিগ্রেট করি, সাপোজ ধরলেন 1 থেকে 3, এরকম একটা সিগন্যাল আছে আপনার কাছে, কোন একটা সিগন্যাল আছে, এরকম একটা আজগুবি একটা সিগন্যাল আছে, এটাকে যদি আপনি 1 থেকে 3 এর মধ্যে ইন্টিগ্রেট করেন তাহলে এটা দ্বারা কি বোঝায় যে 1 এবং 3 এর মধ্যে সিগন্যালের যতগুলা পার্ট আছে সবগুলা পার্টকে আমরা ছোট 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 ভাগে বিভক্ত করে যোগ করে দিব। এটাই মিন করে না ইন্টিগ্রেশন করা মানে? এটাই মানে ইন্টিগ্রেশন করা মানে কি, যেটা আন্ডারলাইং যে এরিয়াটা আছে এই এরিয়াটা আমরা মেজার করব, একদম যা কিছু আছে সবকিছুকে যোগ করে 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 মেজার করব।
এখন দেখেন এটার ইনপুটটা কি আছে, এটার ইনপুটটা আছে হলো কি আপনার, সরি এখানে কি আছে, এখানে আসলে আই এর আগে একটা সামেশন চিহ্ন আছে আই ডিটি। তার মানে এখানে যে ভি যে রেজাল্ট আপনার আসতেছে, এই ভিটা কিসের উপর ডিপেন্ড করতেছে? এই ভিটা ডিপেন্ড করতেছে মনে করেন কোনো একটা পয়েন্টে এই ভিটা ডিপেন্ড করতেছে এই যে আই এর যতগুলো ভ্যালু আছে একটা সার্টেন একটা রেঞ্জের মধ্যে, সবগুলো ভ্যালুর যোগফলই হলে কি আপনার ভি এর সমান, তাই না? আমার কথাটা কি বুঝতে পারছেন? মানে আই এর যত হিস্টোরি আছে, আই এর পুরা হিস্টোরির উপর ডিপেন্ড করতেছে আপনার ভোল্টেজের মান কত হবে। জি স্যার। আমার কথাটা বুঝতে পারছেন? তাহলে মনে করেন আমরা এটাকে মাইনাস ইনফিনিটি থেকে সার্টেন একটা সময় পর্যন্ত আমরা এটাকে ইন্টিগ্রেট করলাম, মাইনাস ইনফিনিটি থেকে টি1 পর্যন্ত ইন্টিগ্রেট করলাম। যদি করি তাহলে দেখা যাবে যে এইখানে যদি মাইনাস ইনফিনিটি হয় আর এখানে যদি টি1 হয়, তাহলে এখানে আই এর যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলো কম্পোনেন্টকে আপনি যদি ইন্টিগ্রেট করেন তাইলে আপনি এখানে ভোল্টেজের ভিটা পাবো। বুঝতে পারছেন? তাহলে এখন চিন্তা করে বলেন তো এটা কি উইথ মেমোরি নাকি উইদাউট মেমোরি? একটু আগে আমি যে ছবির উদাহরণটা দিলাম ওটা থেকে, উইথ মেমোরি। এটা উইথ মেমোরি, কারণ এটা ইনপুটের হিস্টোরির উপর ডিপেন্ড করতেছে, তাই না? ইনপুটের হিস্টোরিটা কি সেটার উপর ডিপেন্ড করতেছে। সো কোন জিনিস উইথ মেমোরি নাকি উইদাউট মেমোরি এটা পরীক্ষার হলে আপনি কিভাবে বুঝবেন? মানে এগুলি তো জাস্ট গল্প করলাম আমরা এতক্ষণ, পরীক্ষার হলে কিভাবে বুঝবেন? এটা হলে আসল আলোচনা। পরীক্ষার হলে আপনারা যেভাবে বুঝবেন যে yt সমান সমান কোনোভাবে যদি এটা হয় তার মানে ওই জিনিসটা হলে কি উইথ মেমোরি। আবার যদি মনে করেন এটা তো কন্টিনিউয়াস সিস্টেমের ক্ষেত্রে, ডিসক্রিট সিস্টেমের ক্ষেত্রে কোনোভাবে যদি এটা হয় সামেশন হয়, ইনপুটটা যদি সামেশন আকারে থাকে, তার মানে এটা যত হিস্টোরি আছে এক্সএন এর সবগুলোর উপর ওয়াইএন ডিপেন্ড করতেছে, তাই না? তার মানে ওইটাও আপনার উইথ মেমোরি। এখন মনে করেন পরীক্ষার হলে আপনাকে এরকম কোশ্চেন দেওয়া আছে y dyt dt সমান সমান xt, এটা কি উইথ মেমোরি নাকি উইদাউট মেমোরি? চিন্তা করলেই পারবেন এটা আপনারা, আমি জানি। উইথ মেমোরি এটা মেমোরি হবে। এটা উইথ মেমোরি হবে, কারণ আমরা চালাকের মতো কি করব, উভয় সাইডই ইন্টিগ্রেট করে দিব। দিয়ে দিলে চলে যাবে। ইন্টিগ্রেট করে দিলে yt টা মুক্ত হয়ে যাবে, সমীকরণটি মুক্ত হয়ে গেলে আসবে। এখানে xt dt চলে আসবে, তাই না? এটা এক্সিলেন্ট, আপনারা অনেক ভালো বুঝতেছেন আসলে। ঠিক আছে, তাহলে পরীক্ষার হলে আমরা এই জিনিসটার ব্যাপারে সতর্ক থাকবো যে আমাদের ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনটা কোথায় আছে এবং সামেশনটা কোথায় আছে। এটা দেখে আমরা এক নজর দেখি উত্তর দিয়ে দিতে পারবো যে এটা উইথ মেমোরি নাকি উইদাউট মেমোরি, ফুল 5 মার্কস। বুঝতে পারছেন? ঠিক আছে, আজকে আর বেশি কিছু পড়াবো না, আজকে এই পর্যন্ত আপনাদের পড়ানোর ইচ্ছা ছিল আমার। স্যার আমি প্রেজেন্ট দিতে পারি নাই স্যার। আপনার প্রেজেন্ট আমি জুমের রিপোর্ট থেকে নিয়ে নিব। ঠিক আছে, আপনাদের সঙ্গে তাহলে আমার নেক্সট দেখা হচ্ছে সোমবার দিন 7:30টায়। স্যার হ্যাঁ বলেন। চ্যাটে যদি একটু সিআর এর নাম্বারটা দিয়ে দিত, আমি তো স্যার আমি সিআর কে বলছিলাম না ক্লাসরুমে পোস্ট করতে। সিআর কে আপনাদের মিঠুন না? সিআর এর নাম্বারটা দরকার ছিল একটু স্যার, যদি কাউন্ট করে। দাঁড়ান আমি দেখি। মিঠুন শুনতেছেন আপনি? জি স্যার। আপনি আপনার নাম্বারটা আর রোল নাম্বারটা দিয়ে দিয়েন ক্লাসরুমে, পোস্ট পাবলিক পোস্ট করে সবাইকে দিয়ে দেন ফোন নাম্বারটা। হ্যাঁ স্যার আমরা তো স্যার 172 ব্যাচের স্যার, আমরা দুইজন আছি স্যার। মানে ওইটা স্যার আমরা ক্লাসটা করতে পারিনি স্যার, লিংকটা পাইছি অনেক পরে। আচ্ছা ক্লাসটা প্রথম 2 সপ্তাহ স্যার করা হয়নি স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনারা কি এই ক্লাসরুমে জয়েন করছেন? জি স্যার ক্লাসরুমে আছি। এর আগে সপ্তাহে স্যার আপনি মনে হয় অনেক পরে ক্লাস নিয়েছেন। আচ্ছা, আমাদের রেকর্ডিং গুলো ক্লাসরুমে আছে, ওগুলো একটু কষ্ট করে দেখে নিয়েন। আর আজকে একটা অ্যাসাইনমেন্ট পাবলিশ করা হয়েছে, জি স্যার ওইটা আজকে ওইটা কুইজের পরিবর্তে মনে হয় স্যার, মনে হয় নাকি অ্যাসাইনমেন্ট? হ্যাঁ কুইজের পরিবর্তে। সোমবারে জমা দিতে হবে? না ওটা আপনাকে জমা দিতে হবে ঈদের পরে 4 তারিখে মনে হয় দেখলাম মনে হয় স্যার। 3 তারিখ রাতের বেলা। 3 তারিখ রাতে বেলা দিয়েছে। হ্যাঁ 3-4 দিন। ঠিক আছে, তাহলে আপনারা ভালো থাকেন। স্যার আপনাদের সঙ্গে ঈদের মধ্যে আমরা হ্যাঁ? অ্যাসাইনমেন্ট করব বসে বসে স্যার। ঈদের মধ্যে যদি আমি ক্লাস নিতে পারি, ঈদের মধ্যে যদি আমি ক্লাস নিতে পারি আপনি স্যার অ্যাসাইনমেন্ট ঈদে করতে পারবেন টোটালি না। অফ থাকুক, আমরা তো স্যার একটু বাড়িতে যাব, রিফ্রেশ হব স্যার। এখন আমি আপনাকে দিতে পারি, ঠিক আছে, আমি পরে দিলে আপনাদের অসুবিধা কি হবে? আপনাদের মিড টার্মের আবার একটা অ্যাসাইনমেন্ট করতে হবে না? ওটা কখন করবেন তাহলে? আপনাদের কথা চিন্তা করে আমি দিছি। সবাই বাড়াই দিলেই হবে স্যার, সবাই যখন ফ্রি সময় থাকবে হ্যাঁ ঈদের তো 1 তারিখ না, আমি ডেডলাইন দিছি 3 তারিখ রাতের বেলা। মিডের অ্যাসাইনমেন্ট আবার মিডের অ্যাসাইনমেন্ট দিলে তো ওটার জন্য 7 দিন সময় দিব, তাই না? ওটা হয়তো মিডের সময়ই হয়ে যাবে 10 তারিখ আবার। দেন ভাই
আমি চাচ্ছি না যে আপনারা একসাথে অনেকগুলো কাজ করেন আর কি, কারণ অন্য স্যাররাও তো চাপ দিবে আপনাদেরকে, আমি তার একা চাপ দিব না। একটু কষ্ট হইলেও এখন পড়েন, কি করবেন দেখেন, কম ছুটি দিছে এবার ঈদে। স্যার অ্যাসাইনমেন্টটা কি হচ্ছে পিকচার তুলে পাঠিয়ে দিতে হবে স্যার? পিডিএফ করে গুগল ক্লাসরুমে হ্যান্ড ইন করবেন। ও পিডিএফ করে ওইটা ওই আপনাকে যেখানে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে না, ওই জায়গায় আপনি ঢুকলে দেখবেন ওখানে একটা হ্যান্ড ইন অপশন আছে। ওই হ্যান্ড ইনে ক্লিক করলে আপনার কাছে একটা অ্যাটাচমেন্ট চাবে, তখন আপনি ওই অ্যাটাচমেন্টটা অ্যাটাচ করে দিবেন। জি জি সহজ, এক দুইবার করলেই বুঝতে পারবেন। স্যার সিআর এর নাম্বারটা একটু কাইন্ডলি দিতে বলেন স্যার। হ্যাঁ, মিঠুন দিয়ে দিবে, আপনারা ওখান থেকে একটু দেখে নিন। দিয়ে দিব স্যার। স্যার এখন অ্যাসাইনমেন্টে কি ক্লাস টেস্ট? গুগল ক্লাসরুমে। স্যার নামাজেরও সময় হয়ে যাচ্ছে, তাহলে কি স্যার বের হয়ে যাব? হ্যাঁ, বের হয়ে যান। আর কোনো কোশ্চেন থাকলে সোমবার দিন করেন, কুইজ নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।